চট্টগ্রামে মৌসুমের রেকর্ড বৃষ্টিপাতে প্লাবিত নগরের নিম্নাঞ্চল। পতেঙ্গা সৈকতের পাশের সড়কে ভাঙন, রাঙামাটি ও কক্সবাজারে পাহাড় ধসে নিহত 2। দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। মানিকগঞ্জের গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে গিয়ে বললেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে। সংসদে আইনমন্ত্রী, প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে সরকার। দুই বছর পর বাংলাদেশের জন্য খুলেছে মালয়েশিয়ার শ্রম বাজার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। অন্যান্য দেশের বাজারও উন্মুক্ত হবে পর্যায়ক্রমে। ইরানের কোম নগরীতে আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় জানাজা। তেহরানে 3 দিনের রাষ্ট্রীয় শেষ শ্রদ্ধানুষ্ঠানে মানুষের ঢল, বৃহস্পতিবার দাফন। ভারী বর্ষণে চট্টগ্রামের নিম্নাঞ্চলে পানি উঠেছে। কোথাও জমেছে হাঁটু পানি, কোথাও কোমর পানি। 24 ঘন্টায় 330.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে পতেঙ্গায়। চরম দুর্ভোগে নগরবাসী। এদিকে টানা বৃষ্টিতে পতেঙ্গা সমুদ্র সৈকত মোড়ে সড়কের একটি অংশ ধসে পড়ে। নাসিরাবাদের দেয়াল ধসে 1 জনের মৃত্যু ও 4 জন আহত হয়েছে। জলজটে চট্টগ্রামে আটকে পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। আকাশ ভাঙা বৃষ্টি আর জোয়ারের পানিতে ফের ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। গত 2 দিন ধরে টানা বর্ষণে নগরীর নিচু এলাকাগুলোতে এখন হাঁটুর উপর পানি, কোথাও কোথাও তার রূপ নিয়েছে কোমর সমান পানিতে। তীব্র ভোগান্তিতে পড়েন অফিসগামী চাকরিজীবী, শিক্ষার্থী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। গণপরিবহন সংকটের পাশাপাশি জলমগ্ন সড়কে বিকল হয়ে পড়ছে যানবাহনের ইঞ্জিন। কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর পরিমাণ, কোথাও গলা পরিমাণ পানি। পানির ভিতর দিয়ে আসলে গাড়ি জায়গায় জায়গায় নষ্ট হয়ে যায়। আমাদের ব্যাপক পরিমাণে কষ্ট হচ্ছে, আর যাত্রীদের বিভিন্ন ধরনের ভোগান্তি। পরিস্থিতি পর্যবেক্ষণে জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শনে নামেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 86 সালের পরে এই ধরনের বৃষ্টিপাত চট্টগ্রাম শহরে আর রেকর্ড হয়নি। এখানে লোকজনকে আরো সচেতন হতে হবে। এখানে টুকরি পর্যন্ত নালাতে পাওয়া গেছে, টুকরির মধ্যে পলিথিন, প্লাস্টিক, ককশিট। টানা বৃষ্টিতে পতেঙ্গায় মাটি নরম হয়ে সড়কের একটি বড় অংশ ধসে পড়ে। স্থবির হয়ে পড়ে পুরো এলাকা। দুর্ভোগে পড়েন বিমান যাত্রীরাও। ড্রেনেজ সিটি কর্পোরেশন কর্তৃক যে কাজগুলো করতেছে এগুলো এখনো সম্পন্ন করতে পারে না, যার কারণে আমাদের সাধারণ জনগণের যে একটা ভোগান্তি সৃষ্টি হয়েছে সেগুলো তো সাধারণ জনগণকে ভোগ করতে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিডিএ ও পুলিশের কর্মকর্তারা। জরুরি ভিত্তিতে বালু ও ইট ফেলে ধসে যাওয়া অংশ মেরামতের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্বল্প সময়ের জন্য যদি বন্ধ থাকে তাহলে কিন্তু বিপর্যস্ত হবে। তো আমরা চাচ্ছি সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই রাস্তাটা সচল রাখার জন্য। চট্টগ্রামের নাসিরাবাদে দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে জলজটের কারণে প্রায় 400 যাত্রী নিয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস 16 শহর থেকে চট্টগ্রাম স্টেশনে ফিরে গেছে। ভারী বৃষ্টিপাতের এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। ফলে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের শঙ্কাও বাড়ছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। টানা ভারী বর্ষণে প্রকৃতির রুদ্ররূপ। রাঙামাটি ও কক্সবাজারের পাহাড় ধসে 3 জনের মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার পর্যন্ত। খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। আকাশ যেন খুলে দিয়েছে তার জলভাণ্ডার। এই রুদ্ররূপে উদ্বেগ আর দুর্ভোগ দুটোই বাড়ছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, কোথাও ভারী আবার কোথাও থেমে থেমে ঝরছে বৃষ্টি। এতে নগর জুড়ে জলাবদ্ধতা আর পাহাড় ঘেরা এলাকায় দেখা দিয়েছে ধসের শঙ্কা। সকাল থেকে টানা ভারী বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি লাইলাঘোনা এলাকায় পাহাড় ধসে পথচারীর মৃত্যু হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে চালাচ্ছে মাইকিং। জেলায় মাঝারি বর্ষণ চলছে, এখনো ভারী বর্ষণ শুরু হয়নি, কিন্তু আমরা সতর্কতামূলকভাবে পাহাড়ে যারা বসবাস করছে আমাদের যে জনগোষ্ঠী আছে তাদেরকে দ্রুত আমরা সরিয়ে নিচ্ছি। ভারী বৃষ্টিতে বান্দরবানের 7 উপজেলায় পাহাড় ধসের ঝুঁকিতে হাজারো পরিবার। পরিস্থিতি মোকাবেলায় চেষ্টা অব্যাহত রেখেছে প্রশাসন। এদিকে বৈরী আবহাওয়ায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। 2-4 দিন যাওয়ার বৃষ্টির কারণে অনেক পাহাড় ভাঙছে, তারপর আরো অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
আমরা আজকে 2-3 দিন বৃষ্টি হচ্ছে যে এই কারণে পাহাড় ধস হইতেছে। আমরা এখন বাড়িতে আতঙ্কতে আছি। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও সড়ক ও বসতবাড়িতে পানি ঢুকে জনদুর্ভোগ বেড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। এদিকে ভারী বৃষ্টিতে দুপুরে কক্সবাজার সদর উপজেলার বড়ছড়া পাড়ায় পাহাড় ধসে গৃহবধূর মৃত্যু হয়েছে, আহত হয়েছে তার স্বামী। একের পর এক পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং ও প্রচারণা চালানো হচ্ছে। ঝুঁকি থাকলেও অনেকেই নির্দেশনা মানছেন না, দাবি প্রশাসনের। গতকাল থেকে কন্টিনিউয়াসলি মাইকিং করছে এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। কিন্তু এখন আমরা তাদেরকে ফোর্স প্রয়োগ করব। তারা যদি না সরে আমরা অন্যভাবে তাদেরকে সরানোর ব্যবস্থা করবো। এখান থেকে সরতে হবে, এটা হলো কথা। পাহাড়ে যারা অবৈধভাবে বসবাস করছে সবাইকে আমরা নিরাপদে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সহায়তা নিচ্ছি যাতে তাদেরকে এখান থেকে সরে যায়। আমরা বিভিন্ন আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছি। এদিকে বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর, 7 দিন ধরে সেন্ট মার্টিনে ট্রলার চলাচল বন্ধ। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কয়েকদিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টায় 6টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে বরিশাল নগর ও আশেপাশের এলাকার সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এদিকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনা নদীর পানি। বৈরী আবহাওয়ায় জেলার ভোলার অভ্যন্তরীণ 5টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বঙ্গোপসাগর ও আশেপাশে নদী এলাকায় জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সকাল থেকে মোংলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানিও স্বাভাবিকের চেয়ে বেড়েছে। সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মোংলা বন্দরে দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের বিভিন্ন পণ্য খালাস ও বোঝাই কাজ বৃষ্টিতে কিছুটা ব্যাহত হচ্ছে। দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে, এমনটা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এমন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। সকাল 9:30টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। তিনি ফার্ম বেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন তারেক রহমান। মাঠ পর্যায়ে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোর সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার, এমনটা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বলেন, সরকার মনে করে স্বাস্থ্যসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। আর অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের চেষ্টা করছে সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী সেশনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান, সরকারের 2 মন্ত্রী সহ বিশেষজ্ঞরা অংশ নেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতি জনসংখ্যার কারণে দেশের স্বাস্থ্যসেবায় কিছুটা ঘাটতি আছে। আর অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, জানিয়ে বেসরকারি খাতের মতো সরকারিভাবেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। সরকারি চিকিৎসা ব্যবস্থা কিছুটা পিছিয়ে আছে, তবে সরকার চেষ্টা করছে তা সমাধান করার। এবারের বাজেটে স্বাস্থ্য খাতে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যন্ত্রপাতি থেকে শুরু করে স্বাস্থ্য উদ্যোক্তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ডেঙ্গু নিয়েও ফাইট করছি, তবে অন্যান্য সরকারের তুলনায় ব্যবস্থা অনেক ভালো রেখেছি। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে বর্তমান এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ নিতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা দরকার। We can give these young people the tools
স্বাস্থ্য খাতে তরুণদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করছে সরকার। বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ের ৭২% নিজেদের পকেট থেকে দিতে হয় উল্লেখ করে এটা নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। সরকার চায় প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সেই সাথে সরকার মনে করে স্বাস্থ্যসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। এই ধরনের কর্মশালা বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা প্রশিক্ষণের জন্য স্থানীয়ভাবে উপযুক্ত পথ তৈরি করবে বলেও মনে করেন বিশিষ্ট এই চিকিৎসক। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেসব মামলা এখনও প্রত্যাহার হয়নি সেগুলো আইনানুগ প্রক্রিয়ায় যাচাই বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। একই অধিবেশনে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যেসব কাজের প্রস্তাব করা হয়েছে সেগুলো জাতীয় সংসদে জানান। এদিকে প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থার পরিকল্পনা রয়েছে সরকারের, এমনটি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। যে রাজনৈতিক মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি, ইতিমধ্যে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইনমন্ত্রীর নেতৃত্বে আরেকটি কমিটি হয়েছে। সেই কমিটির কাছে আসলে আমরা সেটা যাচাই বাছাই করে প্রত্যাহারের জন্য যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করছি এবং করব। ইমার্জেন্সি ওয়ার্ক সেখানে প্রোটেকশন দিয়ে আমরা আপাতত রক্ষা করছি। খুব শীঘ্রই প্ল্যানিং কমিশনের মাধ্যমে এটি একটাকেও আসবে, আমরা সেখানে পরবর্তী আলোচনা করে গৃহীত সিদ্ধান্ত নেওয়া হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দেশের সব সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হবে। এই সুবিধা চালু থাকবে চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত। রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য NS1 পরীক্ষা চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এনসিপির সমাবেশে ককটেল হামলা দুঃখজনক এবং এই ঘটনায় জড়িতরা শাস্তির আওতায় আসবে, এমনটা বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। তবে এই ঘটনায় সরকারকে দায় দেয়া রাজনৈতিক বলেও মনে করেন তিনি। একই সঙ্গে জুলাই নিয়ে কটূক্তির সমালোচনা করে এগুলোকে ফৌজদারি অপরাধ হিসেবেও গণ্য করা উচিত বলে মনে করেন উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে পদযাত্রা কর্মসূচির প্রথম দিন সোমবার সাভারে ছিল এনসিপির আয়োজন। এর এক পর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে, আহত হন বেশ কয়েকজন। এ ঘটনায় সরকারকে দায় দেন দলটির নেতারা। অবশ্য এমন বক্তব্যকে রাজনৈতিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক, আমরা এটার প্রতিবাদ জানাই। সরকার তদন্ত করবে এবং তদন্ত মাত্র ঘটনা তখন 24 ঘন্টা যায়নি। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। জুলাই নিয়ে কটূক্তির ঘটনা খুবই দুঃখজনক মন্তব্য করে উপদেষ্টা এসব ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা উচিত বলেও মত দেন। জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত। জানান, দেশে খাদ্য মজুদ চাহিদার চেয়ে অনেক বেশি আছে। এছাড়া অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলেও তথ্য দেন তিনি। খাদ্য মজুদের কথা বলছিলাম যে আমরা এটা বাড়ছে, আমাদের নিরাপদ মজুদ 13 লাখ মেট্রিক টনের একটু বেশি। সেটা প্রতি সপ্তাহে, আমার মনে আছে 2 সপ্তাহ আগে বলছিলাম 7 লাখ মেট্রিক টনের মতো বেশি আছে, এখন 8 লাখ, এখন 9,02,815 মেট্রিক টন বেশি আছে নিরাপদ মজুদের তুলনায়। এছাড়া আগামী 5 আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। সাভারে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পর সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় 2 আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডে নেওয়া 2 জন হলেন নিষিদ্ধ যুবলীগের নেতা নুরুল ইসলাম ও কর্মী সজীব। গ্রেপ্তার 2 আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
হয়েছেন। সোমবার রাত 9:45টার দিকে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণে 4 জন আহত হন। একটি দল একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে দিল্লি পালাতে বাধ্য হয়েছে, বিএনপিও এখন একদলীয় শাসনের পথে হাঁটছে, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া নানাভাবে ভয় দেখিয়ে এনসিপির কার্যক্রম সংকুচিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তার। বিকেলে টাঙ্গাইলের সখীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে দলীয় আনুগত্য পরিহার করে পেশার মর্যাদা রক্ষার আহ্বান জানান। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই। আপনারা ভয় পাবেন না। বিগত সময়ে একটা দলের শাসন ছিল, আর কোনো দল কথা বলতে পারতো না। আমরা দেখছি বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের জন্য মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত হয়েছে, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পর্যায়ক্রমে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, মরিশাস, ওমান ও সৌদি আরবের শ্রমবাজার উন্মুক্ত হবে জানান মন্ত্রী। দুপুরে সিলেট সার্কিট হাউসে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সার্কিট হাউসে মন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে সৌজন্য বৈঠক হয়। মন্ত্রী তার নির্বাচনী এলাকায় যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানান। এর প্রেক্ষিতে রাষ্ট্রদূত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে জানান তিনি। গতকালকে দেখছেন তো মালয়েশিয়া ইজ ওপেন। আমি বলছিলাম না জুলাইতে ওপেন এজ সুন এজ যার দেখুন মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাল্লাহ। খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। বিমা খাতে গ্রাহকের পূর্ণ আস্থা নিশ্চিত করতে শক্তিশালী আইনি কাঠামো এবং নীতিমালা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, খাতটি কেবল সেবামূলক কাজ নয়, দেশের অর্থনীতিকে বেগবান করার অন্যতম প্রধান উপাদান। মঙ্গলবার রাজধানীর একটি ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 42তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, বিমা জগৎকে আরও গতিশীল করতে এবং এই খাতের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফেরাতে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে সরকারের সাথে মিলে আইনি কাঠামো শক্তিশালী করতে হবে। মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। রাষ্ট্র এবং সরকারের বিভিন্ন সমস্যাকে আমরা চিহ্নিত করেছি। যেই সমস্যাগুলিকে যদি আমরা সমাধান না করি, সংস্কার না করি, মেরামত না করি, তাহলে সমাধানের লক্ষ্যটা বাস্তবায়ন করা সহজ হবে না। বদলে যাচ্ছে উগ্রবাদ দমনে পুলিশের বিশেষায়িত ইউনিট সিটিটিসি ও এটিইউ এর নাম। অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে স্পেশাল সিকিউরিটি ইউনিট, আর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের নাম করা হচ্ছে স্পেশাল সিকিউরিটি ইউনিট ডিএমপি। ইউনিটগুলো উগ্রবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে কাজ করবে আগের মতোই। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু নাম পরিবর্তন নয়, প্রযুক্তিগত সক্ষমতা, জনবল, গোয়েন্দা নজরদারি বাড়ালেই মিলবে সফলতা। উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ দমনে 2016 সালে গঠিত হয় সিটিটিসি। হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর 2017 সালে গঠন করা হয় অ্যান্টি টেরোরিজম ইউনিট। সারা দেশে সন্ত্রাস দমনে অভিযান পরিচালনা করে ব্যাপক আলোচিত ছিল বাহিনীটি। এবার আইন শৃঙ্খলা রক্ষায় নতুন করে সন্ত্রাসবাদ দমনে কাজ করা এই দুই ইউনিটকে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। একটি সামগ্রিক ও আধুনিক নাম দিতেই এই পরিবর্তনের প্রস্তাব। তবে কর্মকর্তারা বলছেন, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে আগের মতোই তৎপর থাকবে ইউনিট দুটি। উদ্দেশ্য বর্তমান নিরাপত্তা বাস্তবতার সঙ্গে মিল রেখে বড় পরিসরে কাজ করা। দুটোকেই নাম পরিবর্তন করে এসএসইউ করা হয়েছে, যেটা নাম হচ্ছে স্পেশাল সিকিউরিটি ইউনিট। এটিইউ স্পেশাল সিকিউরিটি ইউনিট হবে, এবং হচ্ছে আপনার যেটা সিটিটিসি সেটা হবে ডিএমপির এসএসইউ, মানে স্পেশাল সিকিউরিটি ইউনিট। বিশেষজ্ঞদের মতে শুধু নাম পরিবর্তনেই যথেষ্ট নয়, উগ্রবাদ দমনের সফলতা পেতে প্রযুক্তিগত সক্ষমতা, জনবল, গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। উগ্রতার প্রবণতা সম্পর্কে সেগুলো নিয়ন্ত্রণের প্রশ্নে এদেরকে আরও বেশি কর্মক্ষম করা কিংবা এদেরকে আরও বেশি যোগ্য করে তোলা, এটা সবার আগে প্রয়োজন। এদিকে সম্প্রতি মার্শাল আর্ট, কারাতে শেখার নামে উগ্রবাদে জড়িত সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ি থেকে 6 জনকে আটক করে পুলিশ।
রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। টাঙ্গাইলে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দুপুরে রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান 2023 সালের 22 জুন বিয়ের পাত্র দেখানোর কথা বলে ভুক্তভোগীকে জামালপুর থেকে মধুপুরের দুখোলা বনাঞ্চলে নিয়ে যায়। সেখানে 3 আসামি তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় মামলা ও তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত রহিমকে 15 বছরের কারাদণ্ড ও 1,20,000 টাকা অর্থদণ্ড এবং অপর 2 আসামি শফিকুল ইসলাম শফি ও শামসুল হক শামসুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। 4 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। সেই বিধ্বস্ত সময়ের মাঝেই ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমুদ্র। শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল। বিদায় নিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর শোকের মাতমে স্তব্ধ তেহরান থেকে কোম, পুরো ইরান যেন শোকের চাদরে মোড়া। তেহরান থেকে কোম, রাজপথে কেবলই কালো মাথার শাড়ি, বুকফাটা আর্তনাদ আর চোখে মুখে প্রতিশোধের আগুন। গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান খামেনি। শুরু হয় 4 মাসের বিধ্বংসী যুদ্ধ। যুদ্ধ শেষে এখন চলছে সপ্তাহব্যাপী শেষ বিদায়। আমরা পিতৃহারা, এই ক্ষতি পূরণ হওয়ার নয়। প্রতিশোধ ছাড়া আমাদের নেতার এই রক্ত কিছুতেই বৃথা হতে দেব না আমরা। চোখের পানি ধরে রাখতে পারছেন না শীর্ষ নেতারাও। প্রেসিডেন্ট পেজেশকিয়ান থেকে শুরু করে পার্লামেন্ট স্পিকার সবার চোখেই জল। শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে নেমেছে বিশ্ব নেতাদের ঢল। রাশিয়ার দিমিত্রি মেদভেদেভ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ থেকে শুরু করে তালেবান পররাষ্ট্রমন্ত্রী সবাই এক সারিতে। ভূরাজনীতির এই সংকটকালেও মিত্রদের এমন উপস্থিতি জানান দিচ্ছে তেহরানের কূটনৈতিক শক্তি। নেতাকে হারিয়ে শোকাহত সেনাবাহিনীও, তবে শোকের চেয়ে ক্ষোভই বেশি। এ শাহাদাত আমাদের আরো কঠোর করেছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে বলে দিচ্ছি, আমাদের নেতার প্রতিটি ফোঁটা রক্তের কঠিন হিসাব আমরা নেব। তেহরান পেরিয়ে কফিন এখন শিয়াদের পবিত্র শহর কোমে। গাড়ি এগোচ্ছে জনতার স্রোত চিরে। এরই মধ্যে বাবার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বুধবার এই কফিন যাবে ইরাকের নাজাফ ও কারবালায়। এরপর বৃহস্পতিবার মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন এই বিপ্লবী নেতা। সমাপ্তি ঘটবে এক দীর্ঘ অধ্যায়ের। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক।